গাড়িটা ব্রেক করতেই মেয়েটার সাথে ধাক্কা লাগলো। সরি বলার সুযোগ হয়ে ওঠার আগেই আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? সবাই আমার দিকে তাকিয়ে আছে। লজ্জিত অবস্থায় মেয়েটিকে বললাম, আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? আমি কি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিয়েছি নাকি? হ্যাঁ, আপনি জেনে বুঝে ইচ্ছে করে আমার শরীরের সাথে ধাক্কা দিয়েছেন। দেখুন, না জেনে বুঝে কিছু বলবেন না। আমি ভাড়াটা বের করতে যাচ্ছি, তখনই ড্রাইভার গাড়িটা ব্রেক করলো। হয়েছে হয়েছে, আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকেন কোন গাড়িতে সুন্দরী মেয়েরা উঠবে এটা দেখার জন্য। এরপরে সেই গাড়িতে উঠে মেয়েদের গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকবেন, পরে ধাক্কা দিয়ে বলবেন আমি ইচ্ছে করে করিনি, চত্বর সব। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে আমিও যদি একটা জোরে থাপ্পড় দিতে পারতাম তাহলে আমার মনের প্রতিশোধ হতো। যাই হোক, মেয়ে মানুষ বলে ছেড়ে দিলাম। এদিকে আমারও নেমে যাওয়ার সময় হয়ে গেছে। কিছু না বলে গাড়ি থেকে সোহেলের বাসায় পৌঁছে গেলাম। সোহেল আমার ছোট্টবেলার বন্ধু। ইন্টারমিডিয়েট শেষ করে যখন বুঝতে পারলাম বাবার একার পক্ষে আর পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব না, তখন পরিবারের হাল ধরতে নিজের ইচ্ছেগুলো মাটি দিয়ে ঢাকায় চলে আসলাম। কিন্তু আমার সোনার বাংলাদেশে 15 বছর পড়াশোনা করে 15,000 টাকা মাইনে চাকরি পাওয়া যে কতটা কঠিন সেটা শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে। সোহেল আমাকে দেখে বলল, কি রে ভাই, এত সময় লাগে আসতে? আর বলিস না, স্টেশন থেকে বাসায় আসার পথে একটা মেয়ের সাথে ঝামেলা হয়েছিল। তুই আবার মেয়ে মানুষের সাথে ঝগড়া করেছিস? কি নিয়ে ঝামেলা করেছিস শুনি? স্টেশন থেকে একটা লোকাল বাসে উঠেছিলাম, একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর? আর কি, ভাড়াটা বের করতে যাব, তখনই গাড়িটা ব্রেক করলো। পরে মেয়েটার সাথে ধাক্কা লাগে। তারপর কি হলো? ছাড় না ভাই, কিছু হয়নি। আরে এভাবে প্রথমে ধাক্কা লাগে পরে প্রেম হয়, সিনেমাতে দেখিসনি নাকি? তুই বল পরে কি হয়েছে? সবার সামনে একটা থাপ্পড় দিয়েছিল। তুই কিছু বলিসনি? তেমন কিছু বলার সুযোগ পাইনি, তার আগেই তো নেমে পড়লাম। ভালো করেছিস, কিছু বলিসনি। এই তো 2 দিন আগে গাড়িতে উঠে দেখি একটা মেয়ের সাথে একটা ছেলে ঝামেলা লেগেছে। মেয়েটা নাকি এখানকার স্থানীয় বাড়িওয়ালার মেয়ে ছিল। কিছুক্ষণ পরে মেয়েটা কাকে যেন ফোন করলো, পরে ছেলেটাকে এমন আদর করেছিল 6 মাস হসপিটালের বিছানায় পড়ে থাকবে। আরে আমি ভয় পাই নাকি, মেয়ে ছিল বলেই ছেড়ে দিয়েছি। আচ্ছা হয়েছে, এবার ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আমি ফ্রেশ হয়ে সোহেলের সাথে খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করছি। এখানে থেকে আমার অফিসের পথ অনেকটা দূরে, তাই অফিসের পাশেই সোহেল আমার জন্য নতুন একটা বাসা ঠিক করেছিল। একটু পরেই সেখানে চলে যাব। আসার সময় সোহেল বলল, দেখ ভাই, কোনো বাড়িওয়ালা ব্যাচেলার ছেলেদের বাসা ভাড়া দিতে চায় না। অনেক কষ্ট করে তোর জন্য বাসাটা ম্যানেজ করেছি, একটু সাবধানে থাকিস। আর বাড়িওয়ালার একটা সুন্দরী মেয়ে আছে, তার থেকে তুই দূরে থাকিস। আচ্ছা তুই চিন্তা করিস না। নতুন বাসায় চলে আসলাম। রুমটা ছাদের একটা কোণায় ছিল। সাপ্তাহিক বন্ধ পেয়ে ভেবেছিলাম আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠব, সেটা আর হলো না। সকাল সকাল কে যেন দরজার সামনে এসে মুখে মাইক লাগিয়ে আমার ঘুমটা হারাম করে দিল। আর কত ঘুমাবেন? কতবার বলেছি বালতি ভর্তি ময়লা রাখবেন না। গন্ধের ছাদে আসা যায় না, কথা কানে চায় না নাকি? ঘুমের ভাবটা এখনো কাটেনি। চোখ ডলতে ডলতে দরজাটা খুলে বললাম, কি সমস্যা? এত সকাল সকাল চিল্লাচিল্লি করছেন কেন? আরে আপনি এই বাসার ছাদে কি করছেন? মেয়েটার কথা শুনে ঘুমের ঘোর থেকে বেরিয়ে আসলাম। এমনভাবে কথা বলল মনে হয় আমাদের আগে থেকেই পরিচয় ছিল। মাথাটা আস্তে করে তুলে মুখের দিকে তাকিয়ে দেখি এ তো সেই মেয়ে যে গাড়িতে আমাকে থাপ্পড় দিয়েছিল। অবাক হয়ে তাকিয়ে আছি অপলোকে। এই তো মেয়ে না, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা এক মায়াবী পরী। গোলাপি রঙের ঠোঁট আর কানে গহনা হালকা। সেদিন গাড়িতে ভালো করে খেয়াল করিনি মেয়েটি দেখতে এত সুন্দর ছিল। আমাকে আবার জিজ্ঞেস করলো, কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আগে বলুন আপনি এখানে কি করছেন? আমি পরে বলছি, আগে আপনি বলুন এই বাসার রুমে আপনি কেন? আরে আমার রুমে আমি থাকবো না? আর আপনি এখানে কি করছেন? ও, বুঝতে পেরেছি। সেদিন তো খুব বড় বড় কথা বললেন, এখন আপনি
ছেলেরা কোন বাসায় থাকে তাদের পিছু নিয়ে সেই বাসায় পৌঁছে তারপর ঝামেলা পাকিয়ে টাকা হাতানোর ধান্দা করেন, তাই তো? সাবধানে কথা বলুন। আরে তুই কে? তোর সাথে সাবধানে কথা বলতে হবে? সেদিন গাড়িতে সময় ছিল না বলে থাপ্পড়ের জবাবটা দিতে পারেনি। যতই সুন্দরী হোক, অপমানের কথাটা তো ভুলতে পারেনি। আর এটাই একমাত্র সুযোগ প্রতিশোধ নেওয়ার। কি করবেন আপনি? বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। কথাটা শেষ না হতেই গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললাম, আর কখনো যদি আমার বাসার আশেপাশে তোকে দেখি তাহলে এমন হাল করব মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। একটু পরে বাড়িওয়ালা এসে বলল, সারিকা, তুই এখানে কি করছিস? মনে মনে বললাম হয়তো মেয়েটির নাম সারিকা হবে, তাই বাড়িওয়ালা আঙ্কেল এই নাম ধরে ডাক দিল। এরপর আমি বাড়িওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, আঙ্কেল, আপনি এই মেয়েটাকে চিনেন? হ্যাঁ বাবা, কেন, কি হয়েছে? আগে যদি জানতাম এইসব বাজে মেয়েদের বাড়ি ভাড়া দেন তাহলে আমি কখনোই আপনার বাসা ভাড়া নিতাম না। কি করেছে সারিকা? তারপর সারিকার দিকে তাকিয়ে বলল, কিরে, কি করেছিস তুই? আরে আমি কি করতে যাব? আর তুমি এইসব অভদ্র লোককে বাড়ি ভাড়া দিয়েছো কেন? এই মেয়ে, তুই অভদ্র বলছিস কাকে? তোকে বলেছি। সারিকা, বড়দের সম্মান করে কথা বলো। ওকে আমি সম্মান দিয়ে কথা বলবো? তার আগে তুমি এই ছেলেটিকে এখনই বাসা থেকে বের করে দাও। আমাকে বের করে দেওয়ার আগে তোকে বের করে দিতে হবে। দেখলে আব্বু, ছেলেটা কত অভদ্র, সেটা তার কথার মাধ্যমেই বোঝা যায়। তুমি এখনই এই ছেলেটিকে বাসা থেকে বের করে দাও। কিসের আব্বু? একদম ওর কথাই গলে যাবেন না আঙ্কেল। এসব মেয়েরা ধান্দা করে। তানভীর, তুমি চুপ করবে? সারিকা আমার মেয়ে। কিসের মেয়ে? মেয়ে? আপনার মেয়ে? হ্যাঁ বাবা, সারিকা আমার মেয়ে। আব্বু, তুমি যদি এই ছেলেকে বাসা থেকে বের করে না দাও তাহলে আমি চলে যাব বলে দিলাম। কথাটা বলে সারিকা নাকের ডগায় রাগ নিয়ে চলে গেলেন। আচ্ছা বাবা, বলো তো কি হয়েছে আমার মেয়ের সাথে? আঙ্কেল, সেদিন বাড়ি থেকে ঢাকায় আসার পথে সারিকার সাথে আমার গাড়িতে দেখা হয়। কোনো সিট না থাকায় আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম। ভাড়া বের করার সময় হঠাৎ ড্রাইভার গাড়িটা ব্রেক করে। পরে আমার সাথে সারিকার ধাক্কা লাগে। আমি সরি বলার আগেই সবার সামনে আমাকে একটা থাপ্পড় দেয়। আর আজকে সকালে আমার দরজায় এসে উচ্চস্বরে কথা বলতে থাকে। আমি দেখে পরিচয় না নিয়ে সেদিনের অপমানের জবাব দিই, আঙ্কেল, আমি জানতাম না সারিকা আপনার মেয়ে। আসলে আমার মেয়ে সারিকা যখন এতটুকু, ঠিক সেই সময় ওর মা মারা যায়। এরপর কোলে ফিটে করে আমি ওকে মানুষ করেছি। ওর রাগটা একটু বেশি। তুমি ওর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। বাড়িওয়ালা চলে যাওয়ার সাথে সাথে সোহেলকে ফোন দিয়ে বললাম, আরে ভাই, তুই কোন বাসা ঠিক করেছিস আমার জন্য? কেন, কি হয়েছে? আরে সেদিন যে গাড়িতে ঝামেলা হয়েছিল তোকে বলেছিলাম, মনে আছে? ওই মেয়েটা বাড়িওয়ালার মেয়ে। কি বলছিস এসব? তুই আবার কিছু করেছিস নাকি? আমি পুরো ঘটনা খুলে বললাম। সোহেল শুনে বলল, আল্লাহ জানে তোর কপালে কি আছে, একটু সাবধানে থাকিস। সোহেলের সাথে কথা শেষ করে ফোনটা কেটে দিলাম। পরের দিন অফিস থেকে এসে ছাদে বসে একটা সিগারেট লাগিয়ে টান দিব, ঠিক সেই সময় পেছন থেকে বলে উঠল, ছাদে স্মোকিং নিষিদ্ধ। কোনো জায়গাতে তো লেখা নেই। এই বাসায় থাকতে হলে ভদ্রলোকের মতো থাকতে হবে। আমার রুমটাতেও কি নিষিদ্ধ করা আছে নাকি? না, আপনি চাইলে আপনার রুমে স্মোকিং করতেই পারেন, তবে জানালা দরজা লাগিয়ে খেতে হবে। বাড়িওয়ালা মেয়ের কথা শুনে মাথায় খুন চেপে বসলো। মনে হচ্ছে ছাদে থেকে যদি সত্যি ফেলে দিতে পারতাম মনটা শান্তিতে নাচতে শুরু করত। চেহারাটা যেমন সুন্দর তেমনই তার রাগ ও অহংকার। সিগারেটটা হাতে নিয়ে রুমে চলে আসলাম। দুদিন পরে অর্ধেক গোসল শেষে দেখি পানি শেষ। অবশেষে সামান মাখানো শরীর নিয়ে বাড়িওয়ালার দরজায় হাজির হলাম। কয়েকবার নক দেওয়ার পরে বাড়িওয়ালার মেয়ে সারিকা এসে দরজা খুলে বলল, আরে আপনি এই অবস্থায় এখানে কি করছেন? ছি! আপনি এমনভাবে মুখ ফেরালেন মনে হয় আমি কাপড় ছাড়া আপনার সামনে এসেছি। পানি শেষ হয়ে গেছে, একটু মোটরটা ছাড়ুন, গোসলটা শেষ করতে হবে। এই জন্য আপনার দরজার সামনে আসতে হবে? আমাদের বাসার নাম্বারে ফোন দিলেই তো পারতেন। নতুন এসেছি তো, এখনো নাম্বারটা নেওয়া হয়নি।
আচ্ছা, আপনি গোসলে যান, আমি পানি ছেড়ে দিচ্ছি। আসার সময় খেয়াল করলাম সারিকা ফিসফিস করে কিছু বলল আমাকে উদ্দেশ্য করে। ওয়াশরুমে এসে 30 মিনিট হলো বসে রইলাম, এখনও পানি আসেনি। আবার বাড়িওয়ালার দরজায় এসে নক করলাম। এবার বাড়িওয়ালা আঙ্কেল এসে বলল, তোমার এই অবস্থা কেন বাবা? টাঙ্কিতে পানি নেই আঙ্কেল, এদিকে আপনার বাসার নাম্বারও নেই, তাই বাধ্য হয়ে চলে আসলাম। আচ্ছা বাবা, তুমি যাও, আমি এখনই মোটরটা অন করে দিচ্ছি। একটু পরেই পানি আসলো। আমি গোসল শেষ করে রান্না করে নিলাম। কিছুদিন পরে রাস্তায় বের হয়ে দেখি সারিকা দাঁড়িয়ে আছে। তার চোখে প্রতিশোধের হিংসা স্পষ্ট দেখতে পেলাম। আমাকে 30 মিনিট ওয়াশরুমে দাঁড় করিয়ে এখনও তার রাগ কমেনি। কিন্তু আমার কোনোভাবেই ঝামেলায় জড়ানো যাবে না, কারণ সে বাড়িওয়ালার মেয়ে। আমি একটু পরে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন আপনি? সারিকা প্রতিহিংসার রাগ নিয়ে আমাকে বলল, আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। আমাকে জিজ্ঞেস করার আপনি কি? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তবে একটা কথা বলবো। আমার কথা শুনে সারিকা আবারও আমার দিকে চোখ তুলে তাকালো। আরে এমন করে তাকাবেন না, ভয় লাগে তো। তবে রাগ করলে আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি চুপ থাকতে পারেন না নাকি? এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। আব্বু গাড়িটা নিয়ে কোন দিকে যেন বেরিয়ে পড়লো। এদিকে রিক্সাও পাচ্ছি না। ধুর, ভাল লাগে না। রিক্সা লাগবে আপনার? আগে বলবেন তো। দাঁড়ান, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলে এদিক সেদিক তাকিয়ে দেখছি ফাঁকা রিক্সার ব্যবস্থা করা যায় কিনা। যদি সারিকার এইটুকু উপকার করে তার রাগটা কমাতে পারে, তাহলে হয়তো বাসা আর ছাড়তে হবে না। কারণ বাড়িওয়ালার কাছে আমি ভদ্র ছেলে হলেও তার মেয়ের কথা সে কখনোই ফেলবে না। আর সারিকাও চায় না আমি তাদের এখানে থাকি। অবশেষে একটা রিক্সা পেয়ে ডেকে আনলাম। সারিকা রিক্সায় উঠে আমাকে বলল, আপনি যাবেন না? আপনি যান, আমি দেখি আর কোনো রিক্সা পাওয়া যায় নাকি। আরে অন্য রিক্সায় যেতে হবে কেন? আপনি আসুন আমার সাথে। সারিকার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম মনে হচ্ছে। যার সাথে একটু ধাক্কা লেগেছিল বলে আমাকে থাপ্পড় মেরেছিল, সেই মেয়ে আজকে তার পাশে বসানোর কথা বলছে। নিজের গায়ে চিমটি কেটে দেখছি আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব। আহ! আরে তাড়াতাড়ি আসুন, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আমি সারিকার ডাক শুনে ইচ্ছার বিরুদ্ধে তার পাশে বসলাম। একটু দূরে বসার চেষ্টা করছি যাতে তার শরীরের সাথে আমার শরীর না লাগে। আমার সংকোচবোধ দেখে সারিকা বলল, আপনি লজ্জা পাচ্ছেন নাকি? না, মানে। সেদিন গাড়িতে আপনার সাথে আমার খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে। কিন্তু আপনার ধারণা ছিল আমি ইচ্ছে করে আপনাকে। আমার কথা শেষ না হতেই সারিকা বলে উঠল, আমি ভুল ভেবেছিলাম, কিন্তু এখন আমার সেই ভুলটা ভেঙে গিয়েছে। কিভাবে? নিজের সমস্যা হবে জেনেও যেই ছেলে একটা মেয়েকে স্বার্থ ছাড়া উপকার করতে আসে, আর যাই হোক সেই ছেলে কখনো মেয়েদের ইচ্ছে করে ধাক্কা দিতে যাবে না। আমি চুপ করে সারিকার কথাগুলো শুনলাম। একটু পরে আমার অফিস এসে পড়ল। আমি নেমে যাওয়ার সময় রিক্সাওয়ালাকে বললাম, মামা সাবধানে নিয়ে যাবেন। আমি অফিসের গেট থেকে পেছনের দিকে তাকিয়ে দেখি সারিকা রিক্সা থেকে আমাকে দেখছে। এরপর মাঝে মধ্যেই আমার সাথে সারিকার কথা হতো। একদিন অফিস থেকে রিক্সা না পেয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। আমাকে ডেকে বলছে, আরে এদিকে আসুন। কাছে গিয়ে দেখি বাড়িওয়ালার মেয়ে সারিকা। আমাকে বলল, কি ব্যাপার, হেঁটে হেঁটে বাসায় যাচ্ছেন কেন? কাছে রিক্সা ভাড়া ছিল না, আর হাঁটলে শরীর ও মন ভালো থাকে, তাই হেঁটে বাসায় যাচ্ছি। আসুন, আমিও বাসায় যাচ্ছি। কিন্তু আরে আসুন তো। গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল। গাড়িতে বসে গল্প করতে করতে সারিকার সাথে বাসায় যাচ্ছি। হঠাৎ সারিকা বলে উঠল, আপনার ফেসবুক আইডিটা কি দেওয়া যাবে? একটু পরে বাসায় পৌঁছে গেলাম। রাতে খাওয়া শেষ করে ভাবছি আমি আগে মেসেজ দেব নাকি সারিকা আগে দিবে। হঠাৎ ফোনের নোটিফিকেশনের শব্দ পেয়ে ফোনটা হাতে নিয়ে দেখি সারিকা মেসেজ করেছে। ওই একটু বাইরে আসুন তো। কেন,
থাপ্পড় দিবেন নাকি? দরজাটা খুলে দিন, পরে বলছি। আমি দরজাটা খুলতেই সারিকা হাতে টিফিন বাটি নিয়ে আমার রুমে প্রবেশ করলো। আরে কি করছেন? একটা ছেলের রুমে ঢুকতে ভয় হচ্ছে না আপনার? একদমই না। হাতে কি এটা? আপনার জন্য একটু খাবার এনেছি, খেয়ে নিন। এরপর টিফিন বাটি আমার হাতে দিয়ে বলল, কালকে এসে নিয়ে যাব। আমি টিফিন বাটি থেকে খাবার বের করে খেয়ে নিলাম। পরের দিন রাতে অপেক্ষা করছি সারিকা আজকেও সত্যি সত্যি আসবে নাকি। ভাবতে ভাবতে কে যেন দরজায় শব্দ করলো। আমি আস্তে করে এক পা দুই পা করে দরজার কাছে গেলাম। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে অথবা এই গল্পটি যদি দ্বিতীয় পর্ব চান তাহলে এই ভিডিওটিতে 500 লাইক সম্পন্ন করে দিন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।